এই নির্বাচনটি একটি হাড্ডাহাড্ডি লড়াই। দল আমরা আমাদের রাজ্যকে নিয়ে খুব গর্বিত। ইউডিএফ প্রত্যাবর্তন করতে চলেছে। কংগ্রেস দল, কেরালা এলডিএফ। পরিবর্তন কেউ সবসময় একই সরকার চালিয়ে যেতে পছন্দ করছেন, এটাই গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। নমস্কার এবং আমাদের নির্বাচনী কাউন্টডাউন অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের স্বাগত, যেখানে আমরা বিশ্লেষণ করি যে শীঘ্রই আসন্ন 4টি বড় রাজ্য নির্বাচনের প্রতিটিতে কে জিতছে। আমাদের এই নির্বাচন সমীক্ষাটি আমার সহকর্মী এবং আমার প্রতিটি রাজ্যে ভ্রমণ এবং গ্রাম, শহর ও নগরের ভোটারদের সঙ্গে কথা বলার উপর ভিত্তি করে তৈরি। এবং ভোটারদের কাছ থেকে শোনার পাশাপাশি আমরা দলের নেতাদের তাদের দলের রণকৌশল নিয়ে প্রশ্ন করি এবং এর ফলে শেষ পর্যন্ত তারা সেই রাজ্যে জিতবে না হারবে। আজ আমরা কেরালাকে দিয়ে শুরু করছি। কেরালা নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, মাত্র কয়েকদিনের মধ্যেই, এবং এখানে প্রচার কার্য পুরোদমে চলছে। তাহলে কেরালায় কে জিতছে এবং কেন? ধারাবাহিকতার অংশ হিসেবে কেরালা অনেক উন্নত হয়েছে। ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা কেরালাকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করতে পেরেছি। আমরা সব ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছি। ব্যবসার ক্ষেত্রে এখন ব্যবসা করার সহজলভ্যতায় কেরালা প্রথম র্যাঙ্কে। উচ্চশিক্ষা ক্ষেত্রকে ব্যাপকভাবে শক্তিশালী করা হয়েছে। এই সব কিছু নিয়ে বিশ্বের বিকাশের সাথে তাল মিলিয়ে কেরালা একটি উন্নত রাজ্যে পরিণত হতে চলেছে, যা আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারে। তারই অংশ হিসাবে জনগণ এলডিএফকে সমর্থন করেছিল, এই সব কিছুর প্রত্যাশা করে। জনগণ পুরোপুরিভাবে আমাদের সাথে থাকবে। সংসদীয় নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছি, সব প্রার্থীরা। আর ওটা একটা ধারাবাহিকতা, স্থানীয় নির্বাচন, এবং এটা চলতে থাকবে। এবং স্থানীয় নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতা পুরোপুরিভাবে কাজ করে না, কারণ কিছু ব্যক্তিগত প্রার্থীর প্রভাব ওই ব্যাপারটা থাকে। কিন্তু বিধানসভা নির্বাচনে এটা থাকবে বড় স্তরে, বিশাল স্তরে, যে প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করবে। ওটাই হলো কেরালার ব্যাপার। যখন একটা প্রবাহ আসে সব কিছু বদলে যাবে। ওরাই সেই লোক, কেরলের লোকেরা চায় কংগ্রেস পার্টির টিকে থাকাটা। তারা কংগ্রেস পার্টিকে বিশ্বাস করে, এটা একটা ভালো জিনিস। তারা কংগ্রেস পার্টিকে পছন্দ করে, সেই জন্যই তারা কংগ্রেস পার্টিকে সমর্থন করছে। তারা এটা পছন্দ করে না এই ব্যক্তিদের, এই একনায়কতন্ত্র এবং সব কিছু। কেরালা রাজনীতিতে বিজেপি এনডিএ একঘরে এবং অপ্রাসঙ্গিক এই ধারণা বা সেই আখ্যান যা নিয়েই এই আলোচনাটা ছিল, সেটা পাল্টে গেছে। প্রথমে 2024-এ এবং তারপর 2025-এ স্থানীয় নির্বাচনে, যখন আমরা 45 বছর পর বামেদের কাছ থেকে তিরুভানান্থপুরম কর্পোরেশন ছিনিয়ে নিয়েছিলাম, যখন বামেরা প্রায় এটাকে একটা একচেটিয়া অধিকারের মতো ব্যবহার করছিল। বিজেপিতে আমরা 2019-এ প্রায় 15% পৌঁছেছিলাম এবং 2024-এ আমরা 20% পৌঁছেছি। তাই লোকসভা নির্বাচনে আমাদের ভোট শেয়ারের একটা স্থির বৃদ্ধি ঘটেছে এবং আমরা আশা করি বিধানসভা নির্বাচনেও একই ঘটনা দেখতে পাবো। এই গোটা দেশে কেরালা এমন একটা রাজ্য যেখানে সম্প্রদায়গুলির মধ্যে সবচেয়ে কম ঘৃণা আছে। এটা এমন একটা রাজ্য যেখানে প্রত্যেকটা ধর্ম অন্যদের সাথে সম্প্রীতিতে বাস করে। এর ফলে বাইরের লোকেরা প্রায়শই ভাবে যে এটা একটা সমজাতীয় ধর্মের রাজ্য। ঠিক নয়। দেশের যে কোনো রাজ্যের মধ্যে কেরালায় মুসলিম এবং খ্রিস্টানদের সংখ্যা অন্যতম সর্বোচ্চ। মুসলিমরা প্রায় 27 থেকে 29%, খ্রিস্টানরা প্রায় 18 থেকে 19%। এর ফলে মোট জনসংখ্যার 46 থেকে 47% সংখ্যালঘু। সুতরাং সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটার, সংখ্যাগরিষ্ঠরা আসলে নির্বাচক মণ্ডলীর মাত্র 53 বা 54%। এর ফলে কেরালা ভারতের যে কোনো বড় রাজ্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যালঘু জনসংখ্যার রাজ্যে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 3 ধর্মের ভোটাররা খুব ভিন্নভাবে ভোট দেন। গত 2টি বিধানসভা নির্বাচনে মুসলিমদের একটি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ, প্রায় 58%, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে ভোট দিয়েছিল এবং অনেক কম, মাত্র 47%, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ অর্থাৎ
লেফট ডেমোক্রেটিক ফ্রন্টকে ভোট দিয়েছিল। খ্রিস্টানরাও বিপুলভাবে 57% ইউডিএফকে ভোট দিয়েছে এবং তাদের মধ্যে মাত্র 47% এলডিএফকে ভোট দিয়েছে। এবার হিন্দু সম্প্রদায় প্রায় 39% এলডিএফকে ভোট দিয়েছে, এটাই সর্বোচ্চ, এবং ইউডিএফকে মাত্র 25% আর হিন্দুদের মধ্যে মাত্র 21% বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ভোট দিয়েছে। মূল কথা হলো লেফট ফ্রন্ট মূলত হিন্দু ভোটারদের সমর্থনে নির্বাচনে জেতে, যেখানে ইউডিএফ মূলত খ্রিস্টান এবং মুসলিমদের সমর্থনে নির্বাচনে জেতে। আমরা বেশ কয়েকজন নেতাকে জিজ্ঞাসা করেছি কেন এমনটা হয় এবং এই নির্বাচনে তা বদলাবে কিনা। এখন আমরা হিন্দুদের ভোটও পাচ্ছি। আর এই শবরীমালা সোনা চুরির মামলার পর আমরা সমস্ত নির্বাচনী এলাকা যেখানে হিন্দু সম্প্রদায় একটা ভালো অবস্থানে আছে, সেখানে আরও বেশি হিন্দুদের ভোট পাচ্ছি। আমরা সংসদীয় নির্বাচনে জিতেছি, এলডিএফ নয়, বিজেপি নয়, আমরা সংসদীয় নির্বাচনে জিতেছি। তিরুবনন্তপুরম, আত্তিঙ্গল, আলেপ্পি, এই সমস্ত আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন। হিন্দু মালাবার এর চেয়ে বেশি, অনেক আসনের চেয়ে বেশি মুসলিম ভোট, হিন্দু ভোট। আমরা দেখছি আমরা 20টি আসনের মধ্যে 18টি আসনই জিতেছি। আপনি কিভাবে বলতে পারেন যে হিন্দুরা আমাদের ভোট দিচ্ছে না? স্থানীয় নিকায় নির্বাচনে আমরা এমন অনেক জায়গায় জিতেছি যেখানে হিন্দুদের ভোট আছে। প্রথম পর্যায়ে আমাদের সবচেয়ে বেশি সমর্থন ছিল হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমাদের নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তার ফলস্বরূপ সেই সময় তারা আমাদের কিছুটা দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু রাজ্যের অভিজ্ঞতা, দেশের অভিজ্ঞতা সবকিছু সংখ্যালঘুদের অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। রাজ্যে, দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে আমরাই জোরালো প্রতিরোধ গড়ে তুলেছিলাম। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর যখন সাম্প্রদায়িক হামলা হয় তখন সেই সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করতে, সেই সাম্প্রদায়িক সংগঠনগুলোকে প্রতিরোধ করতে আমাদের কমরেডরাই জীবন দিয়েছেন। তো তারা এই সব কিছু দেখছে, জীবন দিচ্ছে এরা, মামলায় জড়িয়ে পড়ছে এরা, জেলে যাচ্ছে এরা, অন্যান্য সব কষ্ট সহ্য করছে এরা। তারপর কেন আমরা এদের থেকে দূরে থাকবো, এই ভাবনাটা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল। এরই অংশ হিসাবে আমাদের পক্ষে একটা ভালো পরিবর্তন এসেছে। তাহলে বাজ, সংখ্যালঘু ভোট, হিন্দু ভোট এর মধ্যে অনেক ওলটপালট হচ্ছে। এটা এমন নয় যে একটা সম্প্রদায় 100% ভোট দেয়, যেমনটা এটা 60, 65, 55 হয়। তাই এখন সামনের দিকে তাকালে এই নির্বাচনে এটা গুরুত্বপূর্ণ হতে পারে যে হিন্দুরা কোন দিকে ঝুঁকছে আর সংখ্যালঘুরা কোন দিকে বদলাচ্ছে। আমার মনে হয় বামফ্রন্টের জন্য যারা 21 থেকে 24-এর মধ্যে এবং আবার এই স্থানীয় নিকায় নির্বাচনে জমি হারিয়েছে, আমার মনে হয় তাদের জন্য তারা অনুভব করে, হ্যাঁ, তারা হয়তো কিছু উচ্চবর্ণের হিন্দু সমর্থন হারিয়েছে, কিন্তু তারা সংখ্যালঘুদের মধ্যেও সমর্থন হারিয়েছে। আর তারা চিন্তিত যে তাদের সেই সমর্থনের কিছুটা ফিরে পাওয়া দরকার। কারণ এমনটা হতে পারে না যে ইউডিএফ তাদের সমস্ত সমর্থন পেয়ে যাবে, তাহলে তাদের পক্ষে আসন জেতা খুব কঠিন হয়ে যাবে। আপনার কি মনে হয় যে সম্প্রদায়গুলো নিজেরাই বৃহত্তর সমর্থন পাওয়ার জন্য এবং কেরালার নির্বাচক মণ্ডলীর প্রকৃতিকে একভাবে পরিবর্তন করার জন্য বদলাচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় বিশেষ করে মুসলিমদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসছে, বা অন্তত নেতারা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, মুসলিম লীগ প্রথমবারের মতো 2জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে। তাদের মধ্যে একজন একটি সাধারণ আসনে একজন হিন্দু। এখন এই নিয়ে লীগের একটি অংশের মধ্যে মতবিরোধ হয়েছে, যারা বলছে যে আমরা মানি না, আমরা এর বিরুদ্ধে, এবং তারা তাদের সমর্থকদের বামফ্রন্ট, সরকার বা এলডিএফকে সমর্থন করতে বলেছে। সুতরাং তারা বদলানোর চেষ্টা করছে। তারা দেখার চেষ্টা করছে যে কিভাবে তারা তাদের লোকেদের ভোট দিতে বের করে আনতে পারে, বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের পটভূমিতে, যার অর্থ টাকা, তহবিলের অভাব, এবং সেই সাথে যারা ভোট দিতে আসার জন্য ফ্লাইট চার্টার করে, বিশেষ করে মুসলিমদের মধ্যে। যে অঞ্চলে মুসলিম ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি সেটি হলো উত্তর মধ্য এলাকা, যা সাধারণত মালপুরম এবং আশেপাশের এলাকা নামে পরিচিত। এখানে মুসলমানরা ভোটার জনসংখ্যার 57% এবং এর ফলে ইউডিএফ সর্বোচ্চ 49% ভোট পায়,
যা তাদের সমগ্র কেরালার গড়ের থেকে অনেক বেশি। এর তুলনায় এলডিএফ পায় 40%, সুতরাং 49 বনাম 40। এছাড়াও এই অঞ্চলে ইউডিএফ 20টি আসনের মধ্যে 17টি জেতে, যেখানে এলডিএফ 20টির মধ্যে মাত্র 3টি জেতে। এটি IEUML, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, যারা ইউডিএফ এর সহযোগী হিসেবে 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের এই নির্বাচনে একজন প্রধান খেলোয়াড় বানিয়ে দেয়। আইইউএমএল ইউডিএফ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের কি কোনো বিশেষ অগ্রাধিকার আছে অথবা এমন কিছু যা ইউডিএফ এর থেকে আলাদা, যা আপনাদের জনগণকে জানানোর প্রয়োজন, কারণ আপনারা কেরালা রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন? হ্যাঁ, অবশ্যই, কারণ সর্বত্র আপনি সংখ্যালঘু রাজনীতি দেখতে পাবেন। কেন এই সংখ্যালঘু রাজনীতি করা হচ্ছে? কারণ সংখ্যাগুরুত্ববাদী দলগুলি সংখ্যালঘুদের চাহিদা পূরণ করবে না, তাই এটা হয়ে আসছে। কিন্তু কেরালার রাজনীতি উত্তর ভারতের রাজনীতি থেকে কিছুটা আলাদা, বিশেষ করে সংখ্যালঘু রাজনীতি। এখানে আমাদের আসলে কংগ্রেসের সাথে জোট আছে এবং আমরা ক্ষমতায় থেকেছি, এবং কারণ কেন এই সম্প্রদায়টি এখানে এত শক্তিশালী, তা হলো এই সত্যিটা যে আইইউএমএল গত 30 থেকে 40 বছর ধরে কেরালায় ক্ষমতায়। যখন আপনি ক্ষমতায় থাকেন, আপনি সম্প্রদায়ের জন্য অনেক কিছু করতে পারবেন, আপনি অনগ্রসর শ্রেণীর জন্য অনেক কিছু করতে পারবেন। আর সেটাই হয়েছে, কারণ এটি এমন একটি সম্প্রদায় ছিল যাদের 30 থেকে 40 বছর আগে কোনো প্রাথমিক শিক্ষাই ছিল না। কিন্তু আইইউএমএল ছিল, এটি কংগ্রেসের সঙ্গে ক্ষমতায় ছিল। ওই বিশেষ ব্যবস্থার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আনা হয়েছিল, আর এভাবেই সম্প্রদায়টি উন্নতি করেছে। এখন আপনি আসলে দেখতে পাবেন যে আপনি এখানে কেরালায় একটি সংখ্যালঘু সম্প্রদায় এবং একটি সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করতে পারবেন না। এটাই কেরালার সৌন্দর্য। আজ আমার মূল্যায়ন এবং এটি আমারই মূল্যায়ন, তাই স্পষ্টতই এটি পক্ষপাতদুষ্ট এবং এটি অবশ্যই নিরপেক্ষ নয়। তা হলো তারা প্রায় 40-45-এ আটকে আছে। সেই 40-45-এর একটি বড় অংশ মুসলিম লীগের আসন। আজ ইউডিএফে একমাত্র নিশ্চিত বিজয়ী হলো মুসলিম লীগ, আর আমি আপনাকে বলবো সেখানেও কেন। মুসলিম লীগ একটি সুন্দর জোট তৈরি করেছে, যেখানে জামাতি ইসলামী এবং এসডিপিআই এখন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে জোটের অংশ। তাই অতীতে যেখানে মুসলিম ভোট বিভক্ত হয়ে যেত, তাদের ধারণা এই যে এই নির্বাচনে তা বিভক্ত হবে না, এবং তাই তারা ওই বেল্টে ভালো ফল করবে, এটাই আমার ধারণা। তো আপনার দীর্ঘ কথোপকথন হয়েছে উমা আইএমএল নেতাদের সঙ্গে, এবং একটা বিষয়ে তারা সবাই খুব স্পষ্ট যে আমরা চাই না, আমরা উপমুখ্যমন্ত্রী দাবি করছি না, আমরা মন্ত্রী দাবি করছি না, কিন্তু আমরা জানি না সেটা কতটা সত্যি। কিন্তু তারা কি এই নির্বাচনে একজন প্রধান খেলোয়াড় হিসেবে উঠে আসছে? খুব স্পষ্টভাবে হ্যাঁ। আইইউএমএল এর এইটা বলা যে আমরা দাবি করছি না, আমরা আমাদের কোনো গোপন বোঝাপড়া নেই, এটা সেই প্রচেষ্টারই একটা অংশ, যাতে নিশ্চিত করা যায় যে খ্রিস্টান সম্প্রদায় যেন আতঙ্কিত বোধ না করে যে এরা এই লোকগুলো সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর বা এমনকি উপমুখ্যমন্ত্রীর পদও নিয়ে চলে যাবে। তাই আইইউএমএল খুব সাবধানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, এমনকি একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবেও নয়। তারা একটি ধর্মনিরপেক্ষ সংগঠন হতে চেয়েছিল, যেমন শিখা উল্লেখ করেছেন। মহিলাদের নিয়ে এসে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ে এসে। আসলে কিছু লোক আছেন যারা মনে করেন যে আইইউএমএল এর একটি খুব উচ্চ সফলতার হার থাকার সম্ভাবনা আছে, এবং সেটা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কিছু মতবিরোধের কারণ হচ্ছে। ঠিক। এবং তারা মনে করে এর কিছুটা এলডিএফ এর দিকে চলে যেতে পারে। ঠিক রাখতে, কারণ তারা জামাতকে নিয়ে চিন্তিত, আইইউএমএলকে নিয়ে নয়। যে অঞ্চলে খ্রিস্টানরা সবচেয়ে শক্তিশালী সেটি হলো কেরালার দক্ষিণ মধ্য অংশ। এখানকার খ্রিস্টানরা জনসংখ্যার 39%, এবং ফলস্বরূপ ইউডিএফ এর জন্য ভোট একটি উচ্চ 41%, এলডিএফ এর থেকে মাত্র 2% পিছনে। সম্প্রদায়টি যেভাবে ভোট দেবে তাতে কি কোনো ঐক্য আছে জানেন? কারণ এখন বিজেপিও সম্প্রদায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই কথা বলে যে হয়তো জানেন ইউডিএফ খ্রিস্টানদের বদলে মুসলিম সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে বা হয়তো প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, আমরা এমন একটি সম্প্রদায় যারা সবসময় সমদূরত্বের নীতি বজায় রাখি। আমাদের আনুষ্ঠানিক নীতি হলো সমস্ত নির্বাচনে সমদূরত্ব বজায় রাখা। ইকুইডিস্টেন্স মানে হলো নীতি এবং মূল্যবোধের উপর নির্ভর করা। তাই আমরা আমাদের দাবিগুলো সরকারের সামনে, জোটগুলোর সামনে রাখবো, এবং তারা এটার প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার ভিত্তিতে আমরা দূরত্বটা ঠিক করব। দূরত্বটা ইকুইডিস্টেন্স থেকে বদলে সেখানে তারতম্য হতে পারে, কিন্তু সেটা জোটগুলোর দ্বারা গৃহীত
মূল্যবোধ এবং নীতির উপর নির্ভর করে। ঐতিহ্যগতভাবে যেটা বোঝা যায় সেটা হলো যে ইউডিএফ এর কাছে খ্রিস্টান ভোটের অধিকাংশই আছে। হ্যাঁ, ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা, বিশেষ করে ল্যাটিন ক্যাথলিক এবং সাইরো মালাবার ইত্যাদি, তারা কংগ্রেসের পক্ষে ছিল। কিন্তু গত নির্বাচনের সময় ব্যাপারটা সেরকম ছিল না আমার মনে হয়। গত নির্বাচনে খ্রিস্টান সংখ্যালঘুদের পক্ষ থেকে ইউডিএফ এর জন্য কোনো গতানুগতিক ভোট ছিল না এবং সেটা এখন বদলে গেছে। সেই দৃশ্যপটটা এখন আর নেই। এবং গত নিয়ামাসভা নির্বাচন, লর্ডস অ্যাসেম্বলি নির্বাচন এবং আসন্ন অ্যাসেম্বলি নির্বাচনের সঙ্গে তুলনা করলে খ্রিস্টানদের মধ্যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে একটি পার্থক্য থাকতে পারে। দুটো প্রবণতা যেগুলো দেখা যাচ্ছে, এবং একটা হলো নতুন প্রবণতা, যেটা হলো খ্রিস্টানরা হঠাৎ করে মুসলিম বিরোধী হয়ে উঠছে। কখনো এরকম ছিল না। এটা কি একটা উদ্বেগজনক প্রবণতা? দেখুন, জানেন তো, সব জায়গাতেই একটা সুবিধাবাদী শ্রেণীও থাকে। তাই যখন তারা মনে করে যে বিজেপির কাছাকাছি থাকলে এই সমস্ত সুবিধা পাওয়া যায়, স্বাভাবিকভাবেই বিজেপির দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা থাকে। তাই আমি খ্রিস্টান সম্প্রদায়ের একটি অংশকে দেখছি, নিশ্চিতভাবে এখন এমন কিছু মুখ রয়েছে যাদের প্রার্থী করা হয়েছে প্রায়শই খ্রিস্টান সম্প্রদায় জোটবদ্ধ বিজেপির সাথে। আরেকটি দিক যেটা আপনি বললেন যে ইসলামোফোবিয়া, সেটা মানে মুসলিম বিরোধী ভাবনা যেটাকে উস্কে দেওয়া হয়েছে, তার প্রভাব খ্রিস্টান সমাজেও পড়েছে এবং বিশ্ব রাজনীতিও এতে একটা সর্বনাশ করেছে। বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে একটা অভিযান চলছে এবং অন্যত্র বসবাসকারী অনেক মালয়ালি, ধরুন ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্য কোথাও, প্রভাবিত হন এবং প্রতিদিন আপনার রোজকার কাজ আসলে অন্যত্র থাকা আপনার ভাই বা বোনেদের দ্বারাও প্রভাবিত হয়। আমি যদি আমি আমার হোয়াটসঅ্যাপ দেখি, 50% হোয়াটসঅ্যাপ অন্য কোথা থেকে এসেছে। মুসলিম সম্প্রদায়ের আর্থিক উত্থানের কি হবে? সেটাও একটা কারণ। গত 30 বছরে মুসলিম সমাজের উপর একটা গভীর প্রভাব পড়েছে। শিক্ষা, সচেতনতা এবং অর্থনৈতিক কারণগুলির উপরেও। এবং আমি সেটার প্রশংসা করি, কারণ তারা অন্যত্র যে টাকা আয় করে সেটা তারা কেরালায় নিয়ে আসে, এখানে বিনিয়োগ করে, সুতরাং তাতে কেবল তাদেরই লাভ হবে। তাই অনেক সময় লোকে অভিযোগ করে, আমরা দেখি সেরা প্রতিষ্ঠানগুলো, সেরা হাসপাতালগুলো মুসলিমদের জায়গায় চলে গেছে। এটা ভালো, মানে কেউ যে সংযুক্ত আরব আমিরশাহী বা উপসাগরীয় দেশগুলিতে যায়, তারা ব্যবসা করে এবং যদি তারা তা থেকে কিছু উদ্বৃত্ত আয় করে, তারা সেটা কেরালায় নিয়ে আসে, এখানে বিনিয়োগ করে এবং কেরালাতে যে অর্থনৈতিক গতি তৈরি হয়েছে তাতে সকলেরই সাহায্য হয়েছে। এমনটা নয় যে একটি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এখানে মুসলিম সম্প্রদায়ের দ্বারা যে বিনিয়োগ করা হয়েছে তার অনেক বেশি প্রভাব অন্যদের উপরও পড়েছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খ্রিস্টানরা একটু চিন্তিত, কারণ মুসলিম সম্প্রদায় আরও ধনী থেকে ধনী হচ্ছে এবং খ্রিস্টানদের, যারা ঐতিহ্যগতভাবে কেরালার সবচেয়ে ধনী সম্প্রদায়, তাদের সাথে মুসলিমদের ব্যবধান কমে আসছে। তাহলে জোটের মধ্যে এক ধরনের খ্রিস্টান মুসলিম প্রতিযোগিতা চলছে, তাই না? হ্যাঁ, খ্রিস্টানরা কেরালার অন্যতম প্রভাবশালী সম্প্রদায় ছিল, মুসলিমরা ছিল না। এখন যেহেতু তারা উপসাগরীয় দেশের টাকায় ধনী হয়েছে, উপসাগরীয় দেশের টাকা, হ্যাঁ, সেখানে একটা সমস্যা আছে। কিন্তু খ্রিস্টানরা একটি একক সম্প্রদায় নয় এবং তাদের যতটা ঐক্যবদ্ধ বলে মনে করা হয় তারা ততটা ঐক্যবদ্ধ নয়। অনেক বিভিন্ন চার্চ আছে, আপনি যদি বলতে চান ল্যাটিন থেকে শুরু করে অর্থোডক্স, সিরিয়ান খ্রিস্টান পর্যন্ত, প্রত্যেকেরই সামান্য ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। কিন্তু নির্বাচনের সময় তাদের সবাইকে ইউডিএফ এর জন্য একত্রিত হতে দেখা যায়। আমি ল্যাটিন ক্যাথলিক অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে কথা বলেছি এবং তিনি উল্লেখ করছিলেন যে হ্যাঁ, গত কয়েক বছর ধরে, অন্তত 3 থেকে 4 বছর ধরে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে এই লাভ জিহাদ নিয়ে কথা বলা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, যেগুলিকে মানুষের মধ্যে এই ইসলামোফোবিয়া ছড়ানো হচ্ছে বলে মনে করা যেতে পারে। কিন্তু তিনি বলছেন যে এর ততটা অনুরণন নেই যতটা দেখানো হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটি সংখ্যালঘু অংশ আছে যারা সেই যুক্তিটা মেনে নিচ্ছে এবং এই ধরনের ক্ষেত্রে যা ঘটছে তা নিয়ে চিন্তিত। আপনি যেমন উল্লেখ করেছেন, হ্যাঁ, সিরিয়ান খ্রিস্টানরা আছে, প্রভাবশালী গোষ্ঠী, আপনি জানেন 23 লক্ষ লোকের। তারপর আছে ল্যাটিন ক্যাথলিকরা, যারা প্রতি সিরিয়ান খ্রিস্টানরা আসলে রাবার কোটায়াম, সেই আরও সচ্ছল খ্রিস্টানদের বেল্টটা। ল্যাটিন ক্যাথলিকরা হলো জেলেদের উপকূলীয় অঞ্চল এবং অন্যান্যরা, যারা আবার আপনি যেমনটা বললেন গতবারের চেয়ে এবারে হয়তো ইউডিএফ এর দিকে বেশি ঝুঁকছে, তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন বলে মনে হলো। আমি শুধু একটা বিষয় বলতে চাই যে এলডিএফ খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।
উদাহরণস্বরূপ আপনি যদি সরকারি কর্মচারীদের দিকে তাকান, খ্রিস্টান এবং মুসলিম সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় একই, 70,000-এর বেশি। অবশ্যই তাদের তুলনায় যদিও মুসলিমরা 28% এবং খ্রিস্টানরা 18%। একেবারে ঠিক আছে, প্রায় 74-75 হাজার আছে। অবশেষে যে অঞ্চলগুলিতে হিন্দুদের ঘনত্ব সবচেয়ে বেশি সেগুলি হলো: 1. উপকূলীয় উত্তরাঞ্চলে, যেখানে তারা ভোটার জনসংখ্যার 60%। এখানে এলডিএফ সবচেয়ে ভালো ফল করে, 48% ভোট পেয়ে, যা ইউডিএফ এর 38%-এর থেকে বিশাল 10% বেশি। দ্বিতীয় যে অঞ্চলে হিন্দুরা কেন্দ্রীভূত তা হলো কেন্দ্রীয় বেল্ট, যেখানে 63% হিন্দু ভোটার রয়েছে। এর প্রভাব হলো এলডিএফ এই অঞ্চলে 48% ভোট পায়, যা ইউডিএফ এর থেকে বেশ বড় 14% বেশি, যারা 34% পেয়েছে। এবং তৃতীয় যে অঞ্চলে হিন্দুরা সবচেয়ে বেশি কেন্দ্রীভূত তা হলো দক্ষিণে, যেখানে হিন্দু ভোটারের সংখ্যা অনেক বেশি, 67%। এর ফল হলো এলডিএফ 45% ভোট পায়, যা ইউডিএফ এর 37%-এর থেকে 8% বেশি। 2005 সাল থেকে অনেক সামাজিক গোষ্ঠী ইউডিএফ ছেড়ে অন্যদিকে চলে যায়। কিছু ভোটার বিজেপিতে গেছে, কিছু এলডিএফে। কিন্তু আমরা এটা 21 সাল থেকে বিশ্লেষণ করেছি। এইরকম ভাবে আমরা একটা কাজ শুরু করেছিলাম, এখন সেই দলগুলোর 90% যারা গত 20 বছরে ইউডিএফ ছেড়ে চলে গিয়েছিল ফিরে এসেছে। সেই কারণেই আমরা স্থানীয় নিকায় নির্বাচনে একটা অসাধারণ জয় পেয়েছি। পাটানমথিটা, ইদুক্কি, কোট্টায়াম এবং এই এর্নাকুলাম, অনেক আসন, কালিকট, কোল্লাম, আমরা আরও বেশি আসন পেয়েছি। কারণ হিন্দু এলাকাগুলোতেও আমরা খুব ভালো ব্যবধানে জিতেছি। আমরা 6টার মধ্যে 4টে কর্পোরেশন পেয়েছি। আমরা কেরালায় 65%-এর বেশি পৌরসভা পেয়েছি। আমরা প্রত্যেক বাড়িতে যাচ্ছি এবং আমরা তাদের সামনে একটি ভিশন তুলে ধরছি, একটি জোরালো ভিশন, যে আমরা কেরালার জন্য কি করতে পারি, গত 12 বছরে ভারতের জন্য কি করা হয়েছে, এবং সেটা মুসলিম বাড়ি হোক বা খ্রিস্টান বাড়ি বা হিন্দু বাড়ি বা নাজি বাড়ি বা উপকূলের বাড়ি বা জানেন তো একটি প্ল্যান্টেশন বাড়ি, আমরা সেখানে যাই এবং তাদের বলি। মানে আমরা করেছি, আমরা একটা ব্যাপক মুসলিম জনসংযোগ করেছি। মুসলমানরা ঐতিহ্যগতভাবে উত্তরে এলডিএফকে এবং মধ্য দক্ষিণ অঞ্চলে ইউডিএফকে ভোট দেয়, কিন্তু আমাদের একটা জনসংযোগ আছে যেটা প্যান কেরালা, এবং আমরা তাদের কাছেও একই বার্তা নিয়ে যাচ্ছি। তাই এটা আসলে বেশ আকর্ষণীয় যে হিন্দুরা এলডিএফকে ভোট দিচ্ছে। এটা কেন? এই সমর্থনের ভিত্তি কি? যে সম্প্রদায়গুলি বরাবর বামফ্রন্ট বা সিপিএমকে সমর্থন করে এসেছে তাদের মধ্যে একটি হলো ইঝাভারা। তাই মিস্টার বিজয়নের জন্য এটা জরুরি এই সম্প্রদায়ের উপর নিজের দখল ধরে রাখা, এবং সেই কারণেই তিনি মিস্টারের কাছে এই ধরনের প্রস্তাব দিয়ে চলেছেন। বেল্লাপল্লী নোটেশন এবং ইজাভাদের সঙ্গে যুক্ত অন্যান্য বর্ণ নেতাদের। জানেন তো, বিজেপি বেশ চালাকি করেছে, যদিও নির্বাচনে এখনো পর্যন্ত তার ফল দেখা যায়নি, যে তারা তৃণমূল স্তরে তাদের মুখ হিসাবে, সম্প্রদায়ের নেতা হিসাবে ইঝাবা সম্প্রদায় থেকে লোকজনকে নিয়োগ করেছে, যাতে সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করা যায়। তাই তৃণমূল স্তরে বিজেপি নেতাদের অনেক মুখী ইঝাপা সম্প্রদায়। কেরালার নির্বাচন সম্পর্কে আরেকটি আকর্ষণীয় ধাঁচ হলো সরকারগুলির পালাবদল, প্রত্যেক নির্বাচনে ক্ষমতায় আসা আর চলে যাওয়া। গত 50 বছর ধরে, 5 দশকের নির্বাচনে ক্ষমতায় থাকা প্রত্যেকটি দলকেই পরের নির্বাচনে ভোটাররা ছুঁড়ে ফেলে দিয়েছে। চরম পর্যায়ে প্রতিষ্ঠান বিরোধিতা। তারপর 50 বছর পর 2021-এ এটা হঠাৎ বদলে গেল। 50 বছরে প্রথমবারের জন্য এলডিএফ পুনরায় ক্ষমতায় নির্বাচিত হয়েছিল। কিন্তু মজার বিষয় হলো, যেখানে ক্ষমতাসীন সরকারগুলির জন্য প্রায় অবিরাম প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, সেখানে স্বতন্ত্র এমএলএদের জন্য প্রতিষ্ঠান সমর্থনও ছিল। এমনকি 2016 সালেও যখন ইউডিএফ সরকারকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল, তখনও যতজন ক্ষমতাসীন এমএলএ আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের 71% ভোটে জিতে ফিরে এসেছিলেন। 71%। সরকারের বিরুদ্ধে ভোটারদের ক্ষোভ
কিন্তু বিধায়করা জনপ্রিয়ই রয়েছেন। কেরালার বিধায়কদের জন্য এই প্রতিষ্ঠানপন্থী মনোভাব ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি, যেখানে পুনরায় প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান বিধায়কদের মধ্যে মাত্র 50% আবার নির্বাচিত হন। আমরা ভোটারদের এই নির্বাচনে এই এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসা করেছি। গত 10 বছর ধরে কেরালার সমস্ত ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সমর্থন ছাড়াও তারা খুব ভালো কাজ করছে। আমি একজন মোদি ভক্ত, কিন্তু কেরালায় আপনি যদি সেরকম হতে চান তাহলে আরেকটু পার্থক্য থাকা দরকার। মার্ক্সবাদী পার্টি, যার নেতৃত্বে পিনারাই বিজয়ন, এবং এটি এক ধরনের স্বৈরতন্ত্র। মানুষ পরিবর্তন চাইছে, তারা খুব অবশ্যই ইউডিএফ আসবে। কেন? গত 10 বছরের শাসন যথেষ্ট হয়েছে। পরিবর্তন হচ্ছে কারণ কেউই সবসময় একই সরকারকে চালিয়ে যেতে পছন্দ করছে না। এটাই গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। এটাই গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। তাই পরিবর্তন করাটা খুব জরুরি। হ্যাঁ, একটা পরিবর্তন দরকার, খুব জরুরি। ম্যাডাম, আমাদের পরিবর্তন চাই। পরিবর্তন দরকার। ঠিক আছে, ঠিক আছে। আপনার কি মনে হয়? আমিও ওই বক্তব্যটাকে সমর্থন করি। নির্বাচন প্রসঙ্গে আমার মনে হয় এইবার খুব সম্ভবত ইউডিএফ ফিরে আসতে চলেছে, কারণ গত 10 বছর ধরে এলডিএফ শাসনে আছে। কিন্তু অনেক সমস্যার কারণে আমার মনে হয় কংগ্রেস ব্যাপকভাবে ফিরে আসছে। শাসক দলটা বদলাতে চলেছে, মানে পরিবর্তনের একটা সুযোগ আছে। মানে ওরা গত 10 বছর ধরে এটা করে আসছে, মানে ওরা যদি আসতেই থাকে আমার অতটা ভালো লাগে না। আমি বিজেপির লোক। বিজেপি তো এতদিন শাসন করেনি, তাই না? এলডিএফ, এখন বিজেপির কয়েক বছর শাসন করা উচিত। কমিউনিস্ট পার্টি আসতে চলেছে, মানে ওরা গত 10 বছর ধরে ভালোই কাজ করেছে, কিছু কম নয়। পিনারায়ের সরকার আসবে, ওটা তো নিশ্চিত। একটা সম্ভাবনা আছে যে ওরা আরো 5 বছরের জন্য আবার আসবে। এখানে আপনি কি পালক্কারে নাকি কেরালার বাসিন্দা? কেরালার বাসিন্দা। কেরালা। কেরালা এলডিএফ। এলডিএফ ওরাই আসবে। পিনারাই। আপনি পিনারাই সমর্থক? হ্যাঁ, আমি সমর্থন করি পিনারাই। কিন্তু আপনি বলছেন ওরাই আসবে। যেই আসুক সাধারণ মানুষের একই অবস্থা, গ্যাস নেই, এইটা নেই, অনেক সমস্যা আছে, এইরকমই চলছে। ওরা বলে এটা লকডাউনের কারণে। আমি জানি না এটা কি। প্রথম সোলার এয়ারপোর্ট, প্রথম ওয়াটার মেট্রো, এখানে মানে অনেক প্রথম জিনিস আছে। আমি খুব নিশ্চিত যে আমাদের সরকার বাকি সরকারের তুলনায় অনেক পিছিয়ে আছে, কিন্তু সেখানে আরো অনেক সম্ভাবনা আছে যে আমরা আমাদের যোগ্যতা এবং সামর্থ্য দিয়ে করতে পারি। আমাদের ছেলেরা ওরা সবাই বিদেশে চলে যায়। ওরা কেন যায়? আমাদের কেরালায় কাজের কিছু সমস্যা আছে, এমনকি ওরাও এখানে নেই, ওরা বিদেশে চলে যায়। কেন? আমরাও গত 10 বছর ধরে আমরা বিদেশে আছি, আমরা অনেক চেষ্টা করলেও এটা হবে না। ইউডিএফ কেরালায় শাসন করবে। এলডিএফ কেন নয়? মানুষ এলডিএফ কে চায় না, সমস্ত জনগণ না খেয়ে মরছে, এটাই আসল কথা। আমরা অনেক কল্যাণমূলক কাজ করেছি, আমরা পেনশন দিই ওরা বলে, তাই না? ব্যাস, এখন এই শেষ মুহূর্তে এসে অনেক কথা বলছে। সেছাড়া আর কি মানুষ কি কষ্টে আছে কেউ জানে? গরিব মানুষের অবস্থা। তো দোরাব, এটা ব্যাখ্যা করো, 50 বছর ধরে এত প্রতিষ্ঠান বিরোধিতা কেন? শুধু একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার বাইরে, কিন্তু ক্ষমতাসীন এমএলএরা 71% ক্ষেত্রে পুনর্নির্বাচিত হন। ভোটারদের সরকারকে পছন্দ না করা কিন্তু তাদের স্থানীয় এমএলএকে পছন্দ করার মধ্যে এই বৈপরীত্য। আমার মনে হয় যে এটাকে কমিউনিস্ট সরকার বলা হলেও দুটো সরকারই মোটামুটি একই রকমভাবে শাসন করে। তাই পরের জনকে একটা সুযোগ দাও, এই জনকে একটা সুযোগ দাও, এটা আসলে প্রায় একটা প্রথায় পরিণত হয়েছে। এর কোনো যৌক্তিক কারণ নেই। এটা একটা প্রথায় পরিণত হবে যতক্ষণ না মিস্টার পিনারাই বিজয়ন সেই প্রথাটি ভেঙেছেন। হ্যাঁ, কিন্তু এর কোনো যুক্তি নেই। ব্যাপারটা শুধু এই যে লোকেরা সরে যায়, এবং আমি মনে করি এখানকার বিধায়করাও অনেক দিন ধরে টিকে থাকেন। জানেন, তারা নড়েন না, তাই তারা মনোনীত হলে ভুলবেন না যে 71% মানে 29% হেরে যায়। তারা নতুন বিধায়কও পায়। সুতরাং পুরনো বিধায়কদের একটি মূল অংশ আছে যারা মনে হয় কখনোই অবসর নেন না, এবং নির্দিষ্ট সংখ্যক নতুন বিধায়কও থাকেন। পুরনোরা প্রায়শই খ্রিস্টান আধিপত্য, মুসলিম এলাকা,
হিন্দু বর্ণের সাথে সম্পর্কিত। সুতরাং তারা ভিন্ন, তারা তাদের বর্ণ ধর্মের ভোটের উপর নির্ভর করে, তাই তাদের হেরে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং বাজ, এই আবর্তিত দরজার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, আমরা অন্যান্য রাজ্যে এটা দেখি না। এখানে এটা এমনই একটা রীতি, 50 বছর পর এবার এটা বদলেছে। এটা কি আবার হবে জানেন? জানেন, আমরা যখন কংগ্রেস নেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছিলেন যে 2021-এ সিপিএম ফিরে আসার কারণ হলো, এক, তারা কোভিড ভালোভাবে সামলেছিল, কিন্তু অন্য কারণটা হলো যে তারা মাটিতে যথেষ্ট শক্তিশালী ছিল না, তাদের ভালো ক্যাডার এবং এসব নেই, এবং কোভিডের সময় প্রচার এবং ইত্যাদি অনেক বেশি সীমাবদ্ধ ছিল। তাই সিপিএম এলএফ লেফট ফ্রন্টের পক্ষে সংগঠিত হওয়া অনেক সহজ ছিল। সুতরাং হয়তো 21 সাল একটা ব্যতিক্রম, এবং আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন, কারণ এখানে মানুষ সত্যিই পরিবর্তন চায়। এখন যদিও দুটি প্রধান জোট ইউডিএফ এবং এলডিএফ কেরালার রাজনীতিতে আধিপত্য করে, কেরালায় বিজেপি বা এনডিএর সম্ভাব্য উত্থান নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং আলোচনা চলছে। বিজেপি 2011 সাল পর্যন্ত রাজ্যে একটি ছোট প্রান্তিক শক্তি ছিল। বিজেপি তার সবচেয়ে বড় উত্থান দেখেছিল 2011 এবং 2016-র মধ্যে, যখন তাদের ভোটের শতাংশ তীব্রভাবে 6% থেকে বেড়ে 15% হয়েছিল। কিন্তু সেটা টেকেনি। 2016 এবং 2021-এর নির্বাচনের মধ্যে এনডিএর ভোট আসলে 15% থেকে কমে 13%-এর সামান্য বেশি হয়েছিল। যদিও বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেছে বলে মনে হচ্ছে, লোকসভা নির্বাচনে তাদের সমর্থন বাড়তে থাকে। 2019 এবং 2024-এর লোকসভার মধ্যে বিজেপির ভোট তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যা 15.6 থেকে বেড়ে চিত্তাকর্ষক 19.4% পৌঁছেছে। এখন বিজেপির ভোটগুলো কোথা থেকে এলো? মজার বিষয় হলো, বিজেপি হিন্দু উচ্চবর্ণের কাছ থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছে, যারা আগে তাদের হিন্দু ভোট ব্যাংকের অংশ হিসাবে এলডিএফকে ভোট দিত। 2019 এবং 2024-এর লোকসভা নির্বাচনের মধ্যে উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে বিজেপির ভোট 28 থেকে বেড়ে 40% হয়েছে, অর্থাৎ 12% বৃদ্ধি। স্পষ্টতই বিজেপির প্রতি উচ্চবর্ণের হিন্দুদের এই সমর্থন বৃদ্ধি এলডিএফের কাছ থেকে এসেছে। আমরা দেখেছি উচ্চবর্ণের হিন্দু ভোট 35% থেকে কমে 22% হয়েছে, অর্থাৎ 13% হ্রাস। এই দুটি নির্বাচনের সময় হিন্দুদের মধ্যে ইউডিএফের সমর্থন কমেনি। দেখুন, কেরালার কিছু নির্দিষ্ট এলাকায় বিজেপির ক্রমবর্ধমান প্রভাব, সেটা নিয়ে আমরা সত্যি চিন্তিত। এমনটা নয় যে আমরা কোনো কর্পোরেশন বা কোনো স্থানীয় সংস্থা হেরে যাচ্ছি বলে, কিন্তু আমরা বিজেপিকে আর একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি। এটি এমন একটি দল যার একটি অত্যন্ত বিষাক্ত রাজনৈতিক কর্মসূচি আছে জনগণকে বিভক্ত করার, যা আমরা দেশের প্রতিটি অংশে দেখছি। আর এখানে কেরালার সাম্প্রদায়িক বিজেপির হুমকি মোকাবিলায় অত্যন্ত ভালো কাজ করে আসছে। আমি খুব গুরুত্বের সাথে অনুভব করি যে বিজেপি এবং বাম রাজনৈতিক দলগুলির মধ্যে, বিশেষ করে ইউডিএফ এর মধ্যে কিছু গোপন বোঝাপড়া ছিল। এখন আমার মনে হয় আজ এলডিএফ এবং কংগ্রেস যা কিছু সম্মুখীন হয়েছে, তা হলো বলার মতো কিছু না থাকায় তারা ফিরে যাবে, আর আমরা এটা এখন 4 দিন আগে থেকে শুরু হতে দেখেছি। সিপিএম ঝাঁপিয়ে পড়েছে এবং বলেছে কংগ্রেস হলো বিজেপির বি টিম, এবং কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে এবং বলেছে সিপিএম হলো বিজেপির বি টিম। সুতরাং একটা জিনিস দুজনের মনেই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরাই এ টিম। 2021 থেকে কেরালায় বিজেপি এবং সিপিএম এর মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, কারণ নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারত চান। পিনারাই বিজয়ন চান সরকার যেন চলতে থাকে। সুতরাং দুজনেরই তাদের দুজনেরই একটি সাধারণ এজেন্ডা রয়েছে, কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার। সুতরাং সেটা খুবই স্পষ্ট। কেরালায় বিজেপির 10%-এর বেশি উত্থান শুরু হওয়ার আগে দুটি ঘটনা ঘটেছে। আগে লোকসভা এবং বিধানসভা উভয় নির্বাচনেই দুটি ফ্রন্টই প্রায় 40% করে পেত। কেউ 1% বেশি পেত, কেউ 1% কম। বিজেপির উত্থান শুরু হওয়ার পর থেকে বিধানসভায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট কখনো 40% পায়নি। ঠিক, খুবই আকর্ষণীয়। লোকসভায় লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট 40%-এর কিছু বেশি পায়নি।
এই ছিল 40-44 বছর এবং হঠাৎ করে বিজেপির উত্থানের সাথে সাথে একটা ক্ষেত্রে এটা স্থানীয় নির্বাচনে ইউডিএফকে আঘাত করছে, লোকসভায় এটা এলডিএফকে আঘাত করছে। বিজেপি নিজে শুধুমাত্র কিছু পকেটেই উপস্থিত, সেটা পালক্কাদ হোক বা ত্রিশূর, জানেন কিছু এলাকা ত্রিভান্দ্রম, এইভাবে শহুরে এলাকাগুলোতে যেখানে তারা সমৃদ্ধি বিকাশের প্রতিশ্রুতি দিচ্ছে, অথবা সেই ইন্ডিয়ান ন্যারেটিভের অংশ যা হলো উন্নয়ন। সাম্প্রতিক একটি নির্বাচন যা বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে তা হলো 2025 সালের স্থানীয় নিকায় নির্বাচন। খুব বেশি দিন আগে নয়। পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ, দ্য লেফট অ্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর কাছে সুনিশ্চিতভাবে পরাজিত হয়েছিল। রাজ্যগুলির বেশিরভাগ অঞ্চলে এটাই ঘটেছিল। ইউডিএফ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেছে। 941টি আসনের মধ্যে 505টি আসন জিতে। এটা হলো 54%। সিপিএমের জেতা মাত্র 36% আসনের তুলনায়। একইভাবে ইউডিএফ ব্লক পঞ্চায়েতের 52% জিতেছিল এবং পৌরসভায় সর্বোচ্চ সাফল্য পেয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের জেতা মাত্র 32% আসনের তুলনায় 62% আসন জিতে। সুতরাং সমস্ত বিভাগ জুড়ে এই ফলাফলগুলি স্থানীয় নিকায় নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জন্য একটি স্পষ্ট এবং ব্যাপক জনাদেশের প্রতিনিধিত্ব করে। সিপিএমের জন্য উদ্বেগজনক হল 2020-তে অনুষ্ঠিত গত পঞ্চায়েত নির্বাচন থেকে এই তীব্র পতন। এলডিএফ 2020-তে গ্রাম পঞ্চায়েতের 580টি আসন থেকে কমে 2025-এ মাত্র 340টি আসনে নেমে এসেছে। আসলে এই স্থানীয় নিকায় নির্বাচনে প্রতিটি বিভাগেই এলডিএফের জেতা আসনের সংখ্যা কমেছে। এখন গত 3টি বিধানসভা নির্বাচন বনাম স্থানীয় নিকায় নির্বাচনের দিকে আরও কাছ থেকে তাকালে একটি ধারাবাহিক ধারা প্রকাশ পায়। সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট স্থানীয় নিকায় নির্বাচনের ঠিক 6 মাস পরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অনেক ভালো ফল করে। 2010-11 নির্বাচনে স্থানীয় নিকায় নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে বামেরা 5.4% বেশি ভোট পেয়েছিল। 2015-16-তে তারা বিধানসভা নির্বাচনে স্থানীয় নিকায় নির্বাচনের চেয়ে 5.7% বেশি ভোট পেয়েছিল, যেটি ঠিক 6 মাস আগে অনুষ্ঠিত হয়েছিল। 2021-এ এটি স্থানীয় নিকায় নির্বাচনের তুলনায় বিধানসভায় তার ভোট কিছুটা কম 4.1% বাড়িয়েছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফও স্থানীয় নিকায় নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে তাদের ভোটের উন্নতি ঘটায়, কিন্তু বামেদের তুলনায় অনেক কম শতাংশে। বিধানসভা এবং স্থানীয় নিকায় নির্বাচনের মধ্যে বিজেপির সমর্থনে খুব সামান্যই পরিবর্তন হয় এবং তারা প্রান্তিক স্তরেই থেকে যায়। গড়ে গত 3টি নির্বাচনে স্থানীয় নিকায় নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে বামেদের পক্ষে সমর্থন গড়ে 5.1% বেড়েছে। ইউডিএফ এর সমর্থন মাত্র 1.4% বাড়ে। সুতরাং যেখানে বিজেপির সমর্থন মোটামুটি একই থাকে, সেখানে এই বৃদ্ধিটা প্রধানত সেই ভোটারদের থেকে আসে যারা স্থানীয় নিকায় নির্বাচনে নির্দল এবং ছোট দলগুলোকে সমর্থন করেছিল। তারপর তারা বিধানসভা নির্বাচনে প্রধান দলগুলোর দিকে চলে যায়। বিধানসভা নির্বাচনে তাদের ভোটের হার 6.4% কমে যায়, কারণ তারা প্রধান জোটগুলোর দিকে তাদের সমর্থন সরিয়ে নেয়। যদি এই ঐতিহাসিক ধারাটি আবার দেখা যায়, এবং এটা একটা বড় যদি, তাহলে 2026-এর নির্বাচনে 2025-এর স্থানীয় নিকায় নির্বাচনে ইউডিএফের আপাত সুবিধা নাটকীয়ভাবে কমে যেতে পারে। সাম্প্রতিক স্থানীয় নিকায় নির্বাচনে কংগ্রেস বামেদের চেয়ে অনেক ভালো ফল করেছে, যেমনটা আমরা এইমাত্র বললাম। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার জন্য কংগ্রেসের এই জয়ের ব্যবধান কি যথেষ্ট হবে? যথেষ্ট হবে। বিশেষ করে যদি বিধানসভা নির্বাচনে এলডিএফ যে স্বাভাবিকভাবে বেশি ভোটের শতাংশ পায় তার পুনরাবৃত্তি হয়। যদিও বামেরা স্থানীয় নিকায় নির্বাচনে মাত্র 46.3% পেয়েছিল, বিধানসভায় তাদের গড়ে 5.1% বৃদ্ধি হয়েছে। আর এটা যদি আবার হয়, তাহলে বিধানসভা নির্বাচনে বামেরা 41.4-এ পৌঁছবে, যেখানে ইউডিএফ স্থানীয় নিকায় নির্বাচনে 41.2 থেকে বেড়ে মাত্র 42.6-এ পৌঁছবে। বামেদের 41.4 বনাম ইউডিএফের 42.6 2026-এর এই নির্বাচনকে
স্থানীয় নিকায় নির্বাচনের ফলাফলের ইঙ্গিতের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। সংক্ষেপে বলতে গেলে, যদি এই বছরও স্বাভাবিক ধারাটি পুনরাবৃত্ত হয়, তাহলে এর ফলে বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান মাত্র 1.2% হতে পারে, যা স্থানীয় নিকায় নির্বাচনের 4.9% ব্যবধানের তুলনায়। সামনে খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এই সব কিছু সত্ত্বেও আমরা স্থানীয় সরকার নির্বাচনে হেরে গেছি। আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা প্রচারণার যুদ্ধে হেরে গেছি। কেরালা হলো ভারতের মধ্যে সবচেয়ে বেশি মিডিয়া সচেতন রাজ্য। আমাদের মিডিয়ার প্রসার, প্রিন্ট মিডিয়া, জাতীয় গড়ের 5 গুণ হবে, ঠিক আছে? দিনরাত যে ধরনের সরকার বিরোধী প্রচারণা চলছে তা অকল্পনীয়। দ্বিতীয়ত ছিল উদাহরণস্বরূপে স্যার, সেটাকে এমন কিছু হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল যা কেরালা সরকার সংখ্যালঘু সম্প্রদায়গুলির, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য করছে। এইগুলো এমন কিছু জিনিস যা শুধুমাত্র পরেই প্রকাশ পায়। একরকম সংখ্যালঘু সম্প্রদায়গুলির মধ্যে একটা ভয়জনিত মানসিকতা তৈরি সে এতটাই যে তারা রাজনৈতিক দলগুলির দিকে তাকিয়ে আছে যারা জাতীয় স্তরে অবদান রাখতে পারে, বুঝলেন? তো আমরা নির্বাচনের হারটা খুব খারাপভাবে হেরেছি। একটা পরিবর্তন হয়েছিল। দেখুন, কেরালায় সংখ্যালঘুদের মাত্র 30% বামপন্থীদের সমর্থন করে। সুতরাং আমাদের মাত্র 1/3, 30% সমর্থন আছে। নির্বাচনে হেরে গিয়ে এটা প্রায় 25% নেমে গিয়েছিল। সুতরাং স্থানীয় নিকায় নির্বাচনে একটা উন্নতি হয়েছিল, কিন্তু আমরা আগে যে অবস্থান অর্জন করেছিলাম তা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না। সুতরাং এই প্রতিবন্ধকতা নিয়েই আমরা নির্বাচনে নামছি। সুতরাং এলডিএফ তথ্য অনুযায়ী স্থানীয় নিকায় নির্বাচনে খুব খারাপ ফল করেছিল, কিন্তু তারা পরবর্তী বিধানসভা নির্বাচনে সব সময় অনেক ভালো ফল করে, মাত্র 6 মাস পরে। এটা কেন হয়? বিধানসভা নির্বাচনের সময় তারা হঠাৎ করে উন্নতি করে কেন? আমার মনে হয় এর একটা কারণ হলো, যেটা আপনি আগে উল্লেখ করেছিলেন, তা হলো বিধায়করা তৃণমূল স্তরে খুব জনপ্রিয়। এটা ইউডিএফ এর ক্ষেত্রেও সত্যি, কিন্তু এলডিএফ এর ক্ষেত্রে আরো বেশি। আর সেই কারণেই তারা এতজন বর্তমান বিধায়ককে আবার প্রার্থী করছে, এবং তারা সবসময়ই এটা করে এসেছে। যদি প্রতিষ্ঠান বিরোধিতার কোনো বিষয় থাকে, সেটা বিধায়কদের নিয়ে নয়, বরং মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা যেভাবে কাজ করেন তা নিয়ে। এবং তাই আমার মনে হয় তারা বিধানসভা নির্বাচনে ভালো ফল করে। আমার মনে হয় স্থানীয় নির্বাচনে স্থানীয় বিষয়গুলো আরও বেশি করে সামনে আসে, এবং এই দুটো যে সংযুক্ত এমনটা জরুরি নয়। মানুষের মনে হতে পারে যে আপনারা পৌরসভা চালানোর থেকে রাজ্য শাসনে বেশি পারদর্শী। সুতরাং উমা, এইটা মাথায় রেখে যে বিধানসভা নির্বাচনে তাদের ফল স্থানীয় নিকায় নির্বাচনের চেয়ে সব সময় ভালো করার ইতিহাস রয়েছে, সেই কারণে এটা কি স্থানীয় নিকায় নির্বাচনের পুনরাবৃত্তি হতে যাচ্ছে না, এবং এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং কেন? এখানে দুটো ব্যাপার আছে। এক, অবশ্যই যে একটি বিধানসভা নির্বাচনের তুলনায় একটি স্থানীয় সংস্থা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আপনার লোকেদের এসে ভোট দেওয়ানোর জন্য বুথ স্তর পর্যন্ত আরও বেশি কাঠামোর প্রয়োজন হয়। এবং হ্যাঁ, একটি স্থানীয় সংস্থা নির্বাচন এবং একটি বিধানসভা নির্বাচনের জন্য বিষয়গুলো খুব আলাদা হতে চলেছে। এই অনুভূতি যে পিনারাই বিজয়ন একজন শক্তিশালী নেতা, যিনি একজন সংকট ব্যবস্থাপক ছিলেন, খুব ভালো সংকট ব্যবস্থাপক। অন্যদিকে আপনি অধ্যত্ব বা অন্য কিছুর কথা বললেও কিন্তু লোকেদের মনে হচ্ছে যে তিনি ভালো কাজ করেছেন, এবং তাই আপনি আপনার তাৎক্ষণিক সমস্যা, স্থানীয় সমস্যা থেকে সরে আসবেন এবং একটি নেতৃত্বের ইস্যুতে চলে আসবেন। তাহলে দোরাব, এটা কি একটা হাড্ডাহাড্ডি লড়াই? আচ্ছা, আমরা সবসময় বলি হাড্ডাহাড্ডি লড়াই, শেষে গিয়ে এটা একটা ভূমিধস বিজয় পরিণত হয়। তাহলে আমরা দেখা যাক শেষে আমরা কি পাই, এটা দিয়ে শুরু করতে পারি। শুধু সময়ই বলবে। শুধু সময় বলবে, কারণ আমার মনে হয় শেষে এটা 3, 4, 5% পার্থক্য হবে। যে লোকেরা, কিন্তু পুরোটাই নির্ভর করে, হ্যাঁ, কি হয় তার উপর এটা অনেকটাই নির্ভর করে। এখন ধর্ম এবং স্থানীয় সংস্থা নির্বাচন ছাড়াও কেরালায় ভোটারদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত, গ্রামীণ শহুরে বিভাজন সত্যি বলতে ভোটিং আচরণের ওপর কোনো প্রভাব ফেলে না। গ্রামীণ এবং শহুরে উভয় এলাকাতেই এলডিএফ প্রায় 70% আসন জিতেছে,
এবং ইউডিএফ প্রায় 30%। এখন মহিলা ভোটারদের ব্যাপারে কি বলা যায়? তারা কি অন্যান্য অনেক রাজ্যের মতো পুরুষদের থেকে আলাদাভাবে ভোট দেয়? আবারও কেরালার পুরুষ এবং মহিলা ভোটাররা প্রায় একই রকমভাবে ভোট দেয়। 45% পুরুষ এবং মহিলা উভয় ইউডিএফকে ভোট দেয়। এলডিএফের জন্য পুরুষ ও মহিলাদের সমর্থনও প্রায় একই, প্রায় 33%। সুতরাং কেরালায় একটি আকর্ষণীয় বিষয় হলো গ্রামীণ, শহর কোনো ব্যাপার নয়, একই শতাংশ ভোট দেয়। পুরুষ মহিলারা একইভাবে ভোট দেয়, কিন্তু লোকেরা সত্যি মন জয় করার চেষ্টা করছে, দলগুলো মহিলাদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু ঐতিহাসিক ধারা দেখায় যে তারা পুরুষদের মতোই ভোট দেয়, যা অন্যান্য অনেক রাজ্যের থেকে আলাদা, যেখানে পার্থক্য রয়েছে। এমনটা কেন? একটা ব্যাপার হলো যে ডিজিটাল মাধ্যমের প্রসার খুব বেশি এবং ভাষা, যদিও লোকেরা ইংরেজিতে সাবলীল নাও হতে পারে, কিন্তু এমনকি স্থানীয় মিডিয়া, স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিও এত বেশি, এবং এটাই একটা কারণ যে গ্রামীণ শহরে আপনি সেই ধরনের পার্থক্য খুঁজে পাবেন না। এবং লিঙ্গ, এখানে মহিলারাও সমানভাবে শিক্ষিত এবং তারা মিডিয়া চ্যানেল দেখছে, তারা ওই জায়গাগুলো দেখছে, এবং সেই কারণে যে ধারণাগুলো তারা সংগ্রহ করে বা যে মতামতগুলো তারা শেষ পর্যন্ত পায়, আমার মনে হয় এটাই কারণ যে কেন আপনি ভোটের ধারায় কোনো পার্থক্য দেখতে পান না, যে পুরুষরা আলাদা হবে, মহিলারা আরও বেশি। আমার আরও মনে হয় যে কারণ বিশেষ করে বামেরা একটি ক্যাডার ভিত্তিক দল, এটা সত্যিই কোনো ব্যাপার নয় যে আপনি লিঙ্গ কোনো ব্যাপার নয়। মতাদর্শটাই গুরুত্বপূর্ণ, আপনার শৃঙ্খলাটাই গুরুত্বপূর্ণ, ক্যাডারটাই আসল ব্যাপার। আর ওভাবেই তারা ভোট দেয়, পুরুষ, মহিলা এবং অন্যদের উপর ভিত্তি করে নয়। আমি শুধু বলতে চাই, মজার ব্যাপার হলো একটি উচ্চশিক্ষিত রাজ্যের জন্য, যার কিছু অংশ মাতৃতান্ত্রিক, সেখানে মহিলা প্রার্থী খুবই কম। মানে কেউই মনে করে না ঠিক মহিলা প্রার্থী থাকাটা জরুরি। আচ্ছা, এখন না, এছাড়াও কোনো দুঃখিত, সত্যি বলতে কেরালাতে গ্রাম্য শহুরে এটা একটা লম্বা ফালি, হ্যাঁ, যা গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত। ঠিক। এবং এছাড়াও সাক্ষরতার হার এতটাই বেশি যে জানেন তো, আজ মহিলারা অন্য সব দিক থেকে সমকক্ষ। সুতরাং এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে আপনি জানেন মহিলারা বাড়িতে বসে থাকছে, হ্যাঁ, এবং আপনি জানেন স্বামীদের উপর নির্ভরশীল, ওরা কাজ করছে। এবং তাই আপনি জানেন, আমি মনে করি এটা সব দিক থেকেই অনেক বেশি সমান একটি সমাজ। ঠিক। আপনি জানেন হিউম্যান ইন দ্য বডি, হিউম্যান ইন্ডেক্স, হ্যাঁ, ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখায় যে কেরালায় এটি ইউরোপীয় মানের। হ্যাঁ, খুব উঁচু, খুব ভালো। হ্যাঁ, সুতরাং দোরাব, আপনি যেমনটা সবসময় করেন, আমাদের শুধু আরও আকর্ষণীয় প্রতিযোগিতাগুলো, বড় ব্যক্তিত্বদের, আপনি যাকে হেভিওয়েট বলেন, হ্যাঁ, এই নির্বাচনে এখন আমি যা করার চেষ্টা করব তা হলো, আমি এগুলোকে একরকম দল অনুযায়ী বলবো। সবচেয়ে নতুন দল দিয়ে শুরু করছি, যেটা হলো বিজেপি। সভাপতি রাজীব চন্দ্রশেখর, যিনি কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, রাজ্যসভার সাংসদ, ত্রিভেন্দ্রম নির্বাচনে শশী থারুরের কাছে হেরে গেছিলেন, তিনি এখন নেমম থেকে দাঁড়াচ্ছেন। এখন নেমম তাদের জন্য একটা খুব ভাবাবেগপূর্ণ নির্বাচনী কেন্দ্র। এটা প্রথম নির্বাচনী কেন্দ্র যেটা বিজেপি জিতেছিল। এটা জিতেছিলেন ও রাজাগোপাল 2016 সালে। জানেন, ও রাজাগোপাল 1970 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেটাই ছিল প্রথমবার যখন তিনি আসেন, এবং তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। মিস্টার বাজপেয়ী তাকে রাজ্যসভায় এনেছিলেন। এখন মিস্টার নামে একজন ভদ্রলোক আছেন, শিবন কুট্টি। মিস্টার রাজাগোপাল হারিয়েছিলেন মিস্টার শিবন কুট্টিকে, পরের বার শিবন কুট্টি হারিয়েছিলেন মিস্টার রাজাগোপালকে, মিস্টার শিবকুট্টি আবার হারিয়েছিলেন মিস্টার রাজাগোপাল। তাই এখন স্থানীয় বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর মিস্টারের বিরুদ্ধে লড়ছেন। শিবন কুট্টি, ভোটের পার্থক্য খুবই কম, 2-3-4%। এবার আসা যাক পদ্মজা বেণুগোপালের কথায়। এখন এটা একটা খুব মজার ব্যাপার, তিনি ত্রিশূর থেকে দাঁড়াচ্ছেন। তার বাবা বিজেপির দ্বারা, তার বাবা কেরালা কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। গতবার তিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং প্রায় 700 ভোটে হেরে গেছিলেন। তাই যে কেউ ভাববে যে তিনি কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়াতে চাইবেন, কিন্তু না। 3 নম্বরে যে লোকটি ছিলেন তিনি হলেন মিস্টার গুপি, যিনি এখন সংসদে ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। তাই তিনি ভাবেন যে যদি তিনি বিজেপিতে যান তাহলে তিনি কংগ্রেসের ভোট পাবেন। মিস্টার গুপি খুবই জনপ্রিয় একজন মানুষ, তাই তিনি দল ত্যাগ করেছেন তার ভাইকে, যাই হোক, কংগ্রেসে রেখে, এই সম্ভাবনার জন্য যে তাদের একজন জিতবে এবং একজন হারবে। মানে এই সব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, বুঝলেন? পুরো পরিবারকে জড়ানো উচিত নয়। এখন একজন লোক আছেন, স্যার জর্জ কুরিয়ান। উনি আসলে বিজেপির জন্য খুবই ব্যতিক্রমী। উনি কোনোদিন কোনো নির্বাচনে লড়েননি,
উনি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার একজন এমপি। উনি মাধবরাও সিন্ধিয়ার আসনটি পেয়েছেন। একজন ভালো খ্রিস্টান প্রার্থী পাওয়ার আশায় ওরা ওনাকে এখানে এয়ারলিফট করে এনেছে। উনি যদি হেরে যান ওরা ওনাকে রাজ্যসভায় ফেরত পাঠিয়ে দেবে, কারণ আসনটি এখনও খালি আছে। এবং অবশেষে কে সুরেন্দ্রন, যিনি মঞ্জেশ্বরম থেকে দাঁড়াচ্ছেন, যিনি রাজীব চন্দ্রশেখরের আগে বিজেপির সভাপতি ছিলেন। উনি গতবার আইআইইউএমএল এর কাছে মাত্র 750 ভোটে হেরে গেছেন। সুতরাং এরাই সেই 3-4 জন যারা গুরুত্বপূর্ণ। এবার কংগ্রেসের কথায় আসা যাক। মিস্টার সতীশন, যা সাক্ষাৎকার আপনি নিয়েছেন, উনি পারাভূর থেকে দাঁড়াচ্ছেন। উনি বেশ অনেকবার জিতে আসছেন, মানে উনি 5 বার জিতেছেন। উনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি ইউডিএফ জেতে, কিন্তু উনি কখনো কোনো মন্ত্রী পদে ছিলেন না, যা অস্বাভাবিক নয়, কিন্তু এটা সাধারণও নয়। এখন তারপর রয়েছেন রমেশ চেন্নিথালা, যার সাক্ষাৎকার আপনি 2-1 দিন আগে নিয়েছিলেন। উনি হরিপদ থেকে দাঁড়াচ্ছেন। উনি প্রাক্তন এলওপি এবং কেপিসিসির বর্তমান সভাপতি। হরিপদের রমেশ চেন্নিথালা প্রাক্তন বিরোধী দলনেতা। উনি ওয়েস্ট বেঙ্গল হরিপদ থেকে 5 বার সাংসদ, তো শুধু শেষ 3 বার, এবং 1980 দশকে কোট্টায়াম থেকে 2 বার সাংসদ। উনি রাজীব গান্ধীর নয়নের মণি। উনিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি ইউডিএফ জেতে, তো এবং উনি স্থানীয়ভাবে 2টো মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। যখন উনি এমএলএ ছিলেন উনি 2টো দায়িত্ব সামলেছেন। তারপর অবশ্যই শ্রী উমেন চান্ডি, যিনি আসনটি 12 বার ধরে রেখেছিলেন, পুথুপল্লী, প্রয়াত হয়েছেন। তাহলে আপনার কি মনে হয় ওনার জায়গায় তারা কাকে এনেছে? চান্ডি উমেন, ওনার ছেলে। সুতরাং উনি এইবার দাঁড়াচ্ছেন। তিনি গতবার দাঁড়িয়েছিলেন ওনার উপনির্বাচন, এখন তিনি আবার দাঁড়াচ্ছেন। এবং অবশেষে মালাপ্পুরম থেকে মিস্টার PK কুনহালিকুট্টি, তিনি আইইউএমএল এর এবং তিনি বিরোধী দলের উপনেতা। তিনি একাধিক কংগ্রেস সরকারে শিল্পমন্ত্রী ছিলেন। তিনি একজন 8 বারের এমএলএ এবং 2টি এলএস টার্ম, লোকসভা টার্ম। তিনি রাজ্যের রাজনীতিতে ফিরে আসার জন্য লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন। তো এই গেল কংগ্রেস। এবং এখন অবশেষে বড়রা, যা হলো বাম শিবির। মিস্টার পিনারাই বিজয়ন 6 বারের এমএলএ, শেষ 2 বার ধর্মাদম থেকে 50,000-এরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতায়। প্রসঙ্গত তিনি একটি এলাকা থেকে এসেছেন, কান্নুর নামের এলাকা, জেলাটি। কান্নুর হল সিপিএমের লাল দুর্গ। AK গোপালন, AK নায়ার, মিস্টার P বিজন, KK শৈলজা, তারা সবাই কান্নুর জেলার। ওটাই হলো লাল দুর্গ। আমাদের আরেকজন হেভিওয়েট, সিপিএম হেভিওয়েট হলেন KN বালাগোপাল। শ্রী বালাগোপাল বর্তমানে কেরালা সরকারের অর্থমন্ত্রী। এই কাজটি তিনি টমাস আইজ্যাকের কাছ থেকে নিয়েছেন। শ্রী বালাগোপাল 2021 সালে কোট্টারাকারা আসনটি জিতেছিলেন। আগে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, কিন্তু তিনি একজন সত্যিকারের হেভিওয়েট, কারণ তিনি সিপিএম সেন্ট্রাল কমিটিরও সদস্য। এবার আমরা সিপিএমের বীণা জর্জের কথায় আসছি। তিনি আরানমুলা থেকে দাঁড়াচ্ছেন, এমন একটি কেন্দ্র যেখান থেকে তিনি 2016 এবং 2021 সালে জিতেছেন। তিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী। এই পদটিতে আগে ছিলেন শ্রীমতী শৈলজা। আমরা কোভিডের সময় স্বাস্থ্যমন্ত্রক পরিচালনার জন্য তার কথা শুনেছি, এবং 2021 সালে কেরালায় অন্য সবার থেকে তার সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে বেশি ছিল। তাই ফলস্বরূপ ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, কারণ তার সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে বেশি ছিল। KK শৈলজা পেরাবুর থেকে লড়ছেন। তিনি বর্তমানে মেত্তানুরের আসীন সদস্য, যেটি তিনি 2021 সালে 60,963-র বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন। তিনি 1996 সালে পেরাবুর জিতেছিলেন, কিন্তু 2011 সালে তিনি হেরে যান এবং তারপর তিনি মেত্তানুরে চলে যান। পেরাবুরের বর্তমান সদস্য হলেন সানি জোসেফ। তিনি কংগ্রেসের কেরালা সভাপতি এবং সেখানকার 3 বারের বিজয়ী। তাই হয়তো তারা মনে করেন যে পুরনো আসন মেত্তানুর একটি নিরাপদ আসন, ওটা অন্য কাউকে দিয়ে দেওয়া হোক এবং সানি জোসেফের বিরুদ্ধে লড়াই করা হোক, যিনি 3 বার জিতেছেন, যাতে তাকে তার নির্বাচনী এলাকায় ব্যস্ত রাখা যায়, যাতে তিনি অন্যদের জন্য প্রচার করতে না পারেন। এখন একটা খুব মজার ব্যাপার আছে। এটা গোবিন্দন বনাম গোবিন্দনের একটি নির্বাচনী এলাকা। ভদ্রলোকটির নাম MB গোবিন্দন, যিনি সিপিএমের সচিব, রাজ্য সচিব এবং থালেরামপার বর্তমান বিধায়ক। তিনি আসনটি 3 বার জিতেছেন, কিন্তু একবার 90-এর দশকে 2 বার এবং এখন জিতেছেন। তাই মিনিস্টার KT গোবিন্দন বললেন, আরে ইয়ার, অন্য কাউকে একটা সুযোগ দাও। তাই তখন তারা যা ঠিক করলেন তা হলো, এই বিষয়টি এড়ানোর জন্য তারা বললেন এবার একজন মহিলা প্রার্থী রাখা যাক। আর আপনার কি মনে হয় মহিলা প্রার্থী কে ছিলেন? MB গোবিন্দনের স্ত্রী। সুতরাং কমিউনিস্টরা এখন হয়ে উঠছে, যেমনটা আমি 25 বছর আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম, এই দেশে একটাই দল আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস। বাকিরা মুলায়ম টাচ, স্যাফরন টাচ। সম্ভবত কমিউনিস্টরা একটি ব্যতিক্রম ছিল, কিন্তু এখন তারা স্বামী, স্ত্রী, সন্তানদের কাছে নতি স্বীকার করছে।
সুতরাং ফলস্বরূপ মিস্টার টিকে গণেশন তিনি একজন বিদ্রোহী এবং তিনি ইউডিএফ দ্বারা সমর্থিত। অবশেষে আছেন সুধাকরণ আম্বালাপুঝা। লোকে বলে মিস্টার বিজয়নের সাথে তার একটি সমস্যা আছে, তাই তিনি টিকিট পাননি, তাই তিনি বিদ্রোহী হিসেবে দাঁড়াচ্ছেন। এবার সিপিআই থেকে 4 জন বিদ্রোহী হিসেবে দাঁড়াচ্ছেন। এখন প্রশ্ন হলো, যদি তারা নির্দল হিসেবে জেতে তাহলে কি হবে? তারা কি কোনো হুইপের দ্বারা আবদ্ধ? যদি সংখ্যার প্রয়োজন হয় তাহলে কি তারা সিপিএমে ফিরে যেতে পারবে? সুতরাং আমরা জানি না, কিন্তু এটাই হলো কেরালার হেভিওয়েটদের গল্প। এখন অবশেষে এবারের জনমত সমীক্ষার পূর্বাভাস। যদি আমরা সমস্ত বিশ্বাসযোগ্য জনমত সমীক্ষা দেখি তাহলে সেটা এরকম দেখায়। সমীক্ষা একটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে। আসলে এর চেয়ে বেশি হাড্ডাহাড্ডি আর হয় না। পূর্বাভাস অনুযায়ী ইউডিএফ পেতে চলেছে 66টি আসন, এলডিএফ 65টি আসন এবং বিজেপি 6টি আসন, এবং অন্যান্যরা যেমন নির্দল ও ছোট দলগুলি 3টি আসন। এবং কেরালায় জনমত সমীক্ষার ইতিহাস বেশ চিত্তাকর্ষক। অন্যান্য রাজ্যের তুলনায় কেরালার জনমত এবং বুথ ফেরত সমীক্ষার নির্ভুলতা অনেক বেশি। গত 25 বছরে 58 জন বিশ্বাসযোগ্য সমীক্ষকের সমীক্ষা দেখলে 90%-রও বেশি বার সঠিক বিজয়ীর পূর্বাভাস দেওয়া হয়েছে। তারা 90% বার ঠিক পূর্বাভাস দিয়েছে। আসলে 90% নির্ভুলতার হার চমৎকার। আচ্ছা, শেষ মন্তব্য। উমা, আপনি শুরু করুন। আপনার ভ্রমণ আপনাকে যা দেখিয়েছে তা থেকে আপনি যা অনুভব করছেন তার একটি সারসংক্ষেপ। তো 3টি প্রধান প্রতিদ্বন্দ্বী স্লোগান, যদিও আপনি বলেন যে বিজেপি একজন প্রধান প্রতিদ্বন্দ্বী নয়, এখানে তাদের অবস্থানকে প্রতিফলিত করে বলে মনে হচ্ছে। এলডিএফ বলছে মাক্তারুন্দ এলডিএফ আল্লাদে, যার মানে হলো যে আমরা খোলামেলা প্রতিবাদী, আমরা এখানে আপনাদের এই সরকারের সাথে চালিয়ে যেতে বলছি। কংগ্রেস বলছে পুথু যুব যাত্রা, যার মানে আমরা আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসছি, যা মানুষের অবশ্যই পাওয়া উচিত, এবং সেই কারণে ভিডি সতীশন সারা কেরালা জুড়ে যে যাত্রা করেছিলেন এবং যার একটি অনুরণন ছিল সেটা নিয়েই তারা এগোচ্ছে। তৃতীয়টি অবশ্যই বিজেপি, তারা বলবে যে পরিবর্তনটা এখনই আসা উচিত। অতীতে যে পরিবর্তন হয়নি তা এখন আসা উচিত। আমরা আপনাদের সামনে সেই পরিবর্তনটি উপস্থাপন করছি যা সিপিএম বা কংগ্রেস আপনাদের দিতে পারছে না। তো এটা একটা নির্বাচন। এটাই হলো মধ্যেকার মূল পার্থক্যগুলো। মূল পার্থক্য এই বিঘ্ন, ধারাবাহিকতা, পরিবর্তন এবং বিঘ্ন হলো যা তারা। লোকেরা পরিবর্তন চায়। খুব ভালোভাবে বলেছেন। আপনার সারসংক্ষেপ? আমার মনে হয় এই নির্বাচনে মূল বিষয় হলো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের মনোভাব কেমন থাকে। এমন মানুষ আছেন যারা তাকে পছন্দ করেন এই কারণে যে তিনি একজন শক্তিশালী মানুষ, যে তিনি রাজ্যে কিছু উন্নয়ন করেছেন, এবং এমনও মানুষ আছেন যারা সম্পূর্ণভাবে। সুতরাং এটা বামফ্রন্টের জন্য একটা দুর্বলতা, এটা তাদের শক্তিও বটে, এবং ভোটারদের মধ্যে এটা কিভাবে কাজ করে। তাহলে তিনি মূল চাবিকাঠি। আপনি দেখেছেন আপনার সব। আমার তাই মনে হয়, মানে তারা যেভাবে তাকে তুলে ধরেছেন তাতে মনে হচ্ছে যেন তিনি এখানকার রাষ্ট্রপতি পদপ্রার্থী, আর কেউ নেই। সুতরাং সব কিছু তাকে ঘিরেই। তাই আমার মনে হয় সেটাই এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে। আমার মনে হয় না এই নির্বাচনে কোনো হাওয়া আছে। তাহলে ইউডিএফ এর উপর নিজেকে প্রমাণ করার এবং যেমনটা বাজ বললেন মুখ্যমন্ত্রীর মোকাবিলা করার দায়িত্বটা আরো অনেক বেড়ে যায়। যখন আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি রেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দ্বিতীয় ইনিংসে, আপনি কি রাজনৈতিক বাস্তববাদকে রেখেছেন? এটা কি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতাদর্শের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? আর উনি বললেন কেরালার যা যা উন্নয়ন প্রয়োজন দল তার পাশে দাঁড়াবে বা কেরালার উন্নয়নের সাথে নিজেদের যুক্ত করবে। তাই আপনি এর থেকে যা খুশি মানে বের করতে পারেন। মতাদর্শ কোথায় আসে আর বাকি সবকিছু কোথায় আসে? ঠিক, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম, জানেন বর্তমান সরকার কোন প্রধান জিনিসগুলির কথা বলতে পারে যে আমরা এইগুলো করেছি তাই আমাদের আবার ভোট দিন। তারা বলল জাতীয় সড়কের কথা, যেটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল এবং অবশেষে তৈরি হয়েছে। একটা পাওয়ার করিডোরও তৈরি করা হয়েছে যা এটা নিশ্চিত করে যে অন্য জায়গা থেকে বিদ্যুৎ আসে। আর একটা গ্যাস পাইপলাইনও আছে। এগুলো নতুন কিছু জিনিস যেগুলো এই সরকারের আমলে করা হয়েছে। একটা প্রকল্প আছে, যেমনটা আপনি জানেন 2020 সাল থেকে প্রতিটি মহিলার জন্য 2000 টাকার পেনশন। হ্যাঁ, পেনশন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক একজন পেনশনভোগী। এখন অন্য দলটার কি খবর? ইউডিএফ এর। আপনি তাদের ভোট দেন কেন? পরিবর্তন হলো পুরনো গল্প।
স্বজন পোষণের কিছু অভিযোগ আছে। তার জামাই মিচার বিজয়নও জামাই ইনি সচিবালয় নিয়ন্ত্রণ করছেন। এটা সেই ধরনের জিনিস যা নবীন পট্টনায়ককে ডুবিয়েছিল। তৃতীয়ত, শবরীমালাও একটা বিষয়। দুর্নীতির বিষয়, হ্যাঁ, দুর্নীতির বিষয়। সোনাকে পিতলে বদলে দেওয়ার, হ্যাঁ হ্যাঁ, আর তারপর ওরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকেও ৩,০০০ টাকা দিচ্ছে। তাই আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তাহলে কেরলে এসে স্থায়ীভাবে বসবাস করাটা বুদ্ধিমানের কাজ। সুতরাং এগুলোই হলো সুবিধা আর অসুবিধা। ঠিক। আর আমার মনে হয় তাদেরকে এগুলো বিচার করে দেখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে ভোট দেবে। কিন্তু এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। হ্যাঁ, সুতরাং অবশেষে আপনার পোল অফ পোলস দেখাচ্ছে ৬৬টি আসন ইউডিএফকে এবং ৬৫টি এলডিএফকে। আপনি কি জনমত সমীক্ষায় বিশ্বাস করেন? আমি তো জনমত সমীক্ষায় বিশ্বাস করি, পোলিং এর গ্র্যান্ডফাদার হয়ে। কিন্তু আমার মনে হয় না যে ওগুলো অতটা হাড্ডাহাড্ডি হবে। আর এখানকার রেকর্ড হলো ৯০%-এরও বেশি নির্ভুলতা। হ্যাঁ, কিন্তু অতটা হাড্ডাহাড্ডি হওয়াটা খুব কঠিন। এটা কি এটাই ইঙ্গিত করে যে ওরা আসলে জানে না? অসম্ভব, নাহলে স্যাম্পলিং ভালো নয়। অথবা আপনি তো জানেন পোলগুলো করা হয়েছিল মাস ২-৩ সপ্তাহ আগে। কিভাবে ভোটারদের উপস্থিতি, আমরা ভোটারদের উপস্থিতি জানি না। একদম ঠিক। তাই আমার মনে হয় অনেক বেশি জিনিস আছে যেগুলো। তাহলে আপনি আগে থেকেই অজুহাত ভাবছেন? হ্যাঁ, সবগুলোই। একটা আমি এখন আপনাকে শুধু একটাই বলবো, অন্যান্যগুলো আপনাকে পরে বলবো। সুতরাং পোলগুলো ঠিক হতে পারে, ভুলও হতে পারে। এটা একটা খুব 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 ভালো পর্যবেক্ষণ। যে কোনো কিছু হতে পারে। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।